এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। প্রিয় বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি অনির্বাণ আবার চলে এসেছি আমাদের শিল্পী আড্ডায়, সাহিত্যিক আড্ডায়, যেটার নাম দিয়েছি পড আড্ডা। তো আজকে আমাদের এই তৃতীয় পর্ব, আর তৃতীয় পর্বে আমরা নিয়ে এসেছি অনিটারিও বন্ধুরা সোসাইটির ফেসবুক পেজে সবচাইতে জনপ্রিয় কলমকে সুমন্ত দাসরায়। আর সুমন্তর সঙ্গে আমরা ঠিক বই প্রকাশ ইত্যাদি প্রশ্ন পর্বে বা আড্ডা পর্বে যাব না। সুমন্তর সঙ্গে মূলত আমরা যাব হচ্ছে কবিতা, সাহিত্য, এসবের আড্ডা। এবং এইটা তো একটা নদীর মতন, যে নদীর মধ্যে দিয়ে যে নুড়ি পাথরগুলো বয়ে বেড়াচ্ছি আমরা, তো সেই নুড়ি পাথরে ধাক্কা খেতে খেতে কোথায় গিয়ে পৌঁছবো? আদৌ দুই পারে আমরা কোনো সভ্যতা গড়ে তুলতে পারবো কিনা চেষ্টা করছি। যেটা আমরা যাদের লেখা পড়ে আমাদের বেড়ে ওঠা আর কি, তারা যে সভ্যতাটা গড়ে তুলেছিল সেটা আদৌ আমরা পরের জেনারেশনের জন্য করে দিতে পারবো কিনা। যদিও আজকে আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে সোসাইটিটা, তারা তো সবাই শিল্পী, সাহিত্যিক, আর্টিস্ট, অভিনেতা, অভিনেত্রী, এদের সমন্বয়ে গঠিত। তো তাদেরকে কখনো এই সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকাও কভার করেনি, আবার মানে হায়েস্ট এপিসোড দেয় এরকম কোনো মিডিয়া চ্যানেলও নাম বলেনি। ফলেতে খুব স্বাভাবিকভাবেই আমরা সেলিব্রিটি নই, তারকা নই। কিন্তু আমরা আমাদের এই যে শিল্পী সাহিত্যিকদের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের যে জায়গাটা, সোসাইটির মেম্বাররা, আমরা প্রত্যেকেই মনে করি প্রত্যেকের তারকা বন্ধু। তার কারণ আমরা চেষ্টা করছি কেউ আঁকার, কেউ লেখার, কেউ ছবি তোলার, কেউ অভিনয় করার, সমাজের কাছে আমাদের কিছু প্রতিদান আমরা রেখে যাচ্ছি বলেই আমাদের ধারণা। তো সেই জন্যই আমরা এই এত ব্যস্ততার মধ্যেও চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ এমনি পেশাদার জীবনে অন্যান্য পেশায় লিপ্ত থেকেও, এমনকি যারা গৃহবধূ, তারাও অন্যতম একটা হোম মিনিস্ট্রির কাজ খেলা কথা নয়, সেটা রাজনাথ জানেন। তো ফলেতে যারা হোম মিনিস্টার, তারাও সমস্ত কিছু সামলে, যে আমরা কেউ লেখালেখি করছি, কেউ গান গাইছি, কেউ আর্টিস্ট, কেউ ছবি আঁকছে, কেউ ছবি তুলছে। ফলেতে এটা একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তো আমরা এই অ্যাচিভমেন্টটাকে না রেকর্ড করে রাখতে চাইছি। তো এখন সুমন্তর প্রসঙ্গে আসলেই সুমন্তর আধুনিক কবিতার প্রসঙ্গ চলে আসে। যদিও সুমন্ত মুক্ত গদ্য অসাধারণ লেখে বলে আমাদের ধারণা, এবং আমি তো ওর মুক্ত গদ্যের ভীষণভাবে ফ্যান, যদিও মুক্ত গদ্য বিষয়টা অতটা বেশি প্রচলিত নয়। এই যে কবিতা, সুমন্ত এই লেখা শুরু কখন? লেখার শুরু বলতে মানে আমি নিজেও জানতাম না যে আমি লিখতে পারি। মানে হয়তো কোনোদিন কলেজের কোনো ম্যাগাজিনে লিখেছি বা স্কুলের ম্যাগাজিনেও লিখেছি, কিন্তু সেটা যে মানে লোকের কাছে আমি নিজে থেকে যেচে পৌঁছে দেবো, সেই ইচ্ছেটা কোনো দিনই আমার হয়নি। আমার সুযোগ এসেছিল, আমি হয়তো লিখে দিয়েছি, তারা ছেপেও দিয়েছি, কিন্তু আমি নিজে থেকে যেচে লোকের কাছে যাব, এটা কিন্তু হয়েছে ফেসবুকে আসার পরই। মানে ফেসবুকে অনেকের লেখালেখি পড়তাম, তাদেরকে অনেক কমেন্ট করতাম। তো সেখানে অনেকে বললি যে সুমন্ত, তুই তো তোর কমেন্ট গুলো তো ভালো হচ্ছে, তুই চাইলে হয়তো লিখতে পারবি। এবার তখন থেকে আমার বললাম, হ্যাঁ, সবাই যখন লিখছে আমিও কেন লিখবো না, অসুবিধা কোথায়, আমাকে তো কেউ কিছু বলতে আসবে না। তো সেইখান থেকেই প্রথমে ছোটখাটো লেখা থেকে শুরু হয়। তারপরে আস্তে 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 মানে যখন কবিতা লিখতে শুরু করি মেনলি, তখনই সমস্যাটা হয়। তখনই আমাকে ব্যাকরণের মধ্যে ঢুকতে হয়। ব্যাকরণ জানতে গিয়ে আমাকে প্রায় মানে এতদিন যা পড়েছে সেগুলো তো
অবচেতনে ছিলই, বা চেতন অবস্থায় আমাকে জানতে হয়েছে যে কবিতায় কোথায় কে কি করছে। হুম, সেই ডায়াগ্রাম গুলো জানতে জানতে আস্তে 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 মনে হলো না, এবার আমি ঠিক আছে, এবার আমি হয়তো চেষ্টা করতে পারি। সেই চেষ্টা থেকেই এখন এতদূর এসছি, যতদূরই আসি যতদূরই চেষ্টা থেকে এসছি। হুম। আর এখনো সার্চিং চলছে, কিভাবে কতদূর কি জানা যায় সেটুকুই। সুমন্ত, এই প্রসঙ্গে বলি, এই যে তুই বললি না যে ফেসবুক আহ, লেখার উৎস, এই যে ফেসবুক যে লেখার উৎস হয়ে দাঁড়াচ্ছে সেটা আমাদের সবারই। তার মানে 2008-9 এই সময়টা থেকে বলা যেতে পারে লেখার একটা ঝড় এসছে। কেন ফেসবুক উৎস বলে মনে হয়? লেখা তো আগে ম্যাগাজিনও ছিল, ইত্যাদি ছিল। আমরা স্কুলে, তুই স্কুলের ম্যাগাজিনের কথাও বললি। তো এই ফেসবুক কেন মনে হয় তোর যে একটা দিগন্ত খুলে দিল যাদের ইচ্ছে ডানা আছে তাদের কাছে? এটা ফেসবুকে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া পাওয়া যায়, যেটা হয়তো একটা ভালো কবিতা মানুষকে পড়াতে গেলে যতটুকু এফোর্ট দিতে হয়, সেটা ফেসবুক আসার আগে হয়তো 4 বছর 5 বছর এক একজনকে অপেক্ষা করতে হতো। মানে তার পরিচিতি তৈরি করা, মানে সবাইকে জানানো যে সে কবি হিসাবে, মানে কবি হিসাবে হতে চাইছে বা সে প্রতিষ্ঠিত হতে চাইছে, তারপরে তাকে একটা ভালো কবিতা লোকের কাছে গিয়ে পৌঁছাতো। এখন ফেসবুকে 10টা কবিতার মধ্যে ধরে নে একটা কবিতা ভালোই, তো সেটা থেকেই সে অটোমেটিক পপুলার হতে পারছে। হ্যাঁ, এবার মানে এনক্যাশ কত হচ্ছে, তার বই বিক্রি কত হচ্ছে সেটা অন্য বিষয়, কিন্তু সে পপুলার হতে পারছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই জন্যই ফেসবুকে লোকে অ্যাভেলেবেল, যেহেতু সবার কাছে ফ্রি অফ কস্ট, লোকে সেটাই মানে যেতে যাচ্ছে সেই দিকে আর কি। একটা আত্মবিজ্ঞাপন কি তাহলে এই দিগন্তটা খুলে দিল? মানে মানুষ কি একটা বিজ্ঞাপন চাইছিল নিজের? প্রত্যেকটি মানুষের ভেতরে কি একটা সুপ্ত প্রচার লোভ থেকে যায়? অবশ্যই থাকে। এবার আরো একটা প্রবলেম হয়েছে যে আমরা এন্টারটেইনমেন্ট বলতে যা এতদিন বুঝে আসছি, যে একজন মানে আমি ইনভলভ হচ্ছি না। এতদিন যেরকম পর্দায় কিছু হচ্ছে বা খেলার মাঠে কিছু হচ্ছে, স্টেজে কিছু হচ্ছে, সেইগুলোই একজন দর্শক হিসেবে মানুষ দেখছে। কিন্তু আমি একটা মানে ডাইরেক্টলি একটা শিল্পের সাথে ইনভলভ হয়ে যাচ্ছি, নিজে সেখানে পার্টিসিপেট করছি, সেই লোকটা কিন্তু এত সহজে পাচ্ছি, সেই লোকটা সামলানো খুব মুশকিল সেখান থেকে। আর সেই জন্যই মানে মানুষ ফেসবুকটা মানে বেশি ইউজ করছে আর কি এই মুহূর্তে। তো সেই কারণেই আসলে আমাদের এই পডকাস্টের ভাবনা, যে আমরা যারা লেখালেখি করছি, অভিনয় করছি, বা কেউ আঁকছে, কেউ ছবি তুলছে, কেউ রাঁধছে, সেটাও একটা শিল্প, তো সেই জায়গাটা আমাদের জানানো দরকার। অবশ্যই, না সেটা তো দরকারই, কারণ যখনই একটা কবিতা বা যে কোনো শিল্প একটা মলাটের মধ্যে আসছে, সেটা একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। প্রোডাক্ট হওয়া মানে আপনি চান বা না চান আত্মপ্রচার করতেই হবে সেটা। আর সেটা আমাদের লজ্জা, মানে কুণ্ঠিত হওয়া বা লজ্জা পাওয়ার কিছু নেই, সবাই করে। শাহরুখ খান যখন নিজের ফিল্ম প্রচার, যেমন ফিল্ম প্রচার করতে পারে, বা কেউ কোনো অ্যাডের জন্য অন্য কোনো সেলিব্রিটিকে নিয়ে আসতে পারে, সেরকম আপনারা যখন প্রোডাক্ট বিক্রি করছেন আপনাকে প্রচার করতেই হবে। এবার আপনার লেভেলে সেটা করতে হবে যতটুকু সম্ভব। তার জন্য আপনি লোভী বা মানে নিজের প্রচার চাইছেন সেরকম ভাবনার কোনো মানে ব্যাপার নেই। আপনি যেটা চাইছেন ঠিকই চাইছেন, কারণ আপনি প্রকাশকের সাথে আপনার যৌথ প্রযোজনা বলতে পারেন এটা, যে আপনি প্রকাশকেরও পার্টনার একটা, তো সেই জন্য প্রচার তো করতেই হবে আপনাকে। অ্যাবসলিউটলি। তো সেটা তো বই প্রকাশিত হলে, যেমন গত 2টো এপিসোডে আমরা সুতপা ঘোষ, পাপিয়া বসু, তাদের বই প্রকাশ পেয়েছে, সেই বই নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা তো প্রচার মাধ্যম একটা থাকেই, সেটা প্রচার একটা থাকেই। আমি সে প্রচারের কথা বাদ রেখেও বলছি, আমরা কি কাজ করছি সেটা মানুষকে আমরা জানাবো। আমরা ফেসবুকে লিখছি বটে, তো পডকাস্টের ভাবনাটাও সেইভাবেতেই এসছে, যে আমরা এই এই কাজগুলো করে থাকি, রাইট? এত কিছু ব্যস্ততা সত্ত্বেও আমরা করে থাকছি, কারণ এটা আমাদের পেশা নয়,
ধরা যাক নাম ধরেই বলি শ্রীজাত, জয়দা অথবা সুবোধদা লেখালেখি করছেন, সুনীলদা করতেন, শক্তিবাবু করতেন, তাদের সেটা পেশাই ছিল, তারা সেটা করতেন। হ্যাঁ ঠিক। ফলেতে এই কারণেই বোধহয় আমরা কুণ্ঠাবোধ করি যে আমরা প্রচারের মধ্যে যাব না, কারণ আমাদের আরেকটা অন্য পেশা আছে। আচ্ছা, যদি আমরা শ্রীজাতদের মতোই শুধু এই লিখেই পয়সাটা রোজগার করতাম তাহলে কিন্তু কুণ্ঠাবোধ করতাম না। এইখানে একটা অন্তরায় চলে আসছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে প্রচারের দরকারের একটা মারাত্মক ব্যামো আছে। আমার একটা ছোট্ট গল্প বলি, একদম 2-3 দিন আগেকার গল্প, রাইট? আমাদের অন্যতম জনপ্রিয় আরো একজন কবি আছে, তবে সে একটু আড়ালে থাকতেই ভালোবাসে, অঙ্কন মাইতি। অসাধারণ লেখে অঙ্কন, অঙ্কনকে নিয়েও আমরা একটা এপিসোড করব। তো অঙ্কনের বই কিনতে গিয়েছি আমি, রাইট? আমার এখনো মনে আছে, ও যদি ভুল না করি ওর স্টল নাম্বারটা হচ্ছে 488 এরকম, যদি ভুল না করি আমি। প্রকাশক হচ্ছে পাটাটন বা ইত্যাদি। আমি নামগুলো করছি বিজ্ঞাপনের জন্যই। ইনফ্যাক্ট 487 পাচ্ছি, 486 পাচ্ছি, কোন 485 আছে, ইভেন 490 পাচ্ছি, আমি 488 কিছুতেই পাচ্ছি না। কি মারাত্মক অবস্থা! 2-3 বার এদিক ওদিক করে ঘুরছি, তারপরে দেখা গেল যে 488টা হচ্ছে মানে ওই রাস্তার পেছন দিকটা আর কি। আচ্ছা, হ্যাঁ, ওইখানটাতে। তো 1 ঘন্টা ঘুরেছি শুধু অঙ্কনের বইটা কিনবো বলে। তো তারপরে গিয়ে পৌঁছেছি স্টলে, একজনকে জিজ্ঞেস করলাম, যিনি প্রকাশক আর কি, ওদের 2টো প্রকাশক বোধহয়। একজন প্রকাশককে জিজ্ঞেস করলাম, বাসন্তী কালারের সুন্দর, সরস্বতী পুজোর দিন ছিল, ফলেতে বাসন্তী কালারের পাঞ্জাবি পরা, জ্যাকেট পরা একজন ভদ্রলোক, নাম খুব সম্ভবত অনিরুদ্ধ বা এরকম কিছু একটা নাম হবে। জিজ্ঞেস করলাম, অঙ্কনের বইটা কিনবো? মেঘ অংশ তো না, মেঘমোহন। আচ্ছা, তো অঙ্কন না, এরম নামে কেউ নেই। ঠিক আছে না, অঙ্কনের এটা 488 তো? বলে হ্যাঁ 488। আপনি অন্য বই দেখুন না, অন্য অনেকে বই লিখেছে, খুব ভালো বই লিখেছে, কিন্তু না ওই নামে কেউ এরম নেই। সত্যি আমি এদিকে তাকালাম, তাহলে কি ব্যাপার হলো বুঝতেও পারছি না। ওখান থেকে এবার বেরিয়ে এবার ওইদিকে রাস্তাটার দিকে যাচ্ছি, একজন ভদ্রলোক ডাকলো, আপনি অঙ্কনের বই খুঁজছেন? অঙ্কন যে প্রচ্ছদাকে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ। বলছি হ্যাঁ, এখানেই আছে, উল্টো দিকের তাকে। মানে ওইখানে প্রকাশক ভাগ হয়ে গেছে, মানে একদিকে ওই দিকের তাক হচ্ছে একজনের প্রকাশক, এদিকে তাক হচ্ছে আরেকজনের প্রকাশক, বুঝলি? এবার 2জন প্রকাশক আছে। তো তারপরে আমি যথেষ্ট বিরক্ত বোধ করছি, তারপরে ওই দিকের তাকে গেলাম, সেখানে দেখাশোনা করছে 2টি মেয়ে। এবার ওই 2জন মহিলা, তারা শ্রুতি নাটকের সংকলন বার করেছে নিজেরাই। আচ্ছা, সে আমাকে অঙ্কনের বই, হ্যাঁ অঙ্কনের বই আছে, কিন্তু আপনি এই শ্রুতি নাটকের বইটা দেখুন, শ্রুতি নাটকের সংকলন, এই বইটা দেখুন, খুব ভালো হয়েছে। এবং কার লেখা? যে আমরা লিখেছি। তো এই হচ্ছে আরেকটা প্রচারের ব্যায়াম, ঠিক আছে? তো এইবার আমার প্রশ্ন হচ্ছে, সুমন্ত, প্রকাশক যখন লেখক হতে চায়, অথবা লেখক যদি প্রকাশক হয়, কিরম বিড়ম্বনায় পড়া যেতে পারে বলে তোর মনে হয়? বাঁচিয়ে উত্তর দিতে পারিস, অসুবিধা নেই। আমি বাঁচিয়ে বলবো না। আমি কমই দেখেছি যে প্রকাশক লেখক হয়ে কোনো কোয়ালিটি কিছু দিতে পেরেছে, উৎকৃষ্ট কিছু দিতে পেরেছে। কিন্তু কবি বা লেখক যেই হোক, সে যদি প্রকাশনাকে প্রফেশন হিসেবে নেয়, তার তো কবি সত্তা, লেখক সত্তা তো রইলো, সে একটা এক্সট্রা প্রফেশন অ্যাড করলো তার বায়োডাটাতে, তাতে সব মানে সমস্যা হওয়ার কিছু নেই। কিন্তু লেখক বা কবি সত্তা কিন্তু থাকতে হবে। কেউ চাইলে একটা ব্যবসা মানে প্রোডাক্ট বাড়ানোর জন্য সে একটা শিল্পকে নিয়ে চলে আসলো, সেটা খুব সমস্যা। এইবার হ্যাঁ সুমন্ত, এটা আমার অভিজ্ঞতা। আমি এমন কিছু কিছু প্রকাশকের নাম
করতেই পারি, কিন্তু করাটা ঠিক হবে না। যারা ফেসবুকটাকে টার্গেট করেছে যে এই যে লেখক লেখিকা, তাদেরকে যদি আমি ট্যাগ করি, মানে ওই ছিপ ফেলার মতন, মাছ ওঠে, যদি একটা মাছ উঠে যায় তাহলে মোটামুটি ধরা যেতে পারে যদি 4 ফরমার বই হয় 5,000 টাকা আমি নিতে পারি। এবার 5,000 টাকায় তার মাছের তেলে মাছ ভাজা হয়ে যাচ্ছে। ওই যে আত্মপ্রচারকে, এই যে ওই যে প্রচার নিয়ে আমরা কথা বলছিলাম না, এখানে দেখ কিভাবে প্রচারকে ইনক্যাশ করছে। হ্যাঁ, যেহেতু ওরাও জানে মানুষ প্রচার ভালোবাসে, সেই প্রচারটাকেই এবার সেই সমস্ত প্রকাশক এনক্যাশ করেছে। তার মানে তোর কি এটা মনে হয় না যে ফেসবুক শুধুমাত্র কবি সাহিত্যিকদের জন্ম দেয়নি, অনেক প্রকাশকদের জন্ম দিয়েছে? অবশ্যই, না সে তো হয়েছে, না হলে এত লিটল ম্যাগাজিন বছর পর বছর বেড়ে যাচ্ছে। মানে আগে ঘুরতে মানে ঘুরে একবেলায় শেষ হয়ে যেত, এখন হয়তো সারাদিন লেগে যাচ্ছে লিটল ম্যাগাজিনে কি আছে দেখার জন্য, জানার জন্য, বা তার প্রকাশক কে, নতুন কে অ্যাড হলো, এগুলো জানতে জানতে অনেক সময় কেটে যায়। তো সেটা তো একদিক থেকে ভালো যে ব্যবসা বাড়ছে, কিন্তু শিল্প বাড়ছে কিনা সেদিকে অবশ্যই দেখা উচিত। সুমন্ত, কেমন মনে হয় এই যে ধর বই মেলাতে আমি এটাও দেখেছি, একজন ফেসবুক লেখক বা লেখিকা সে স্টলের সামনে দাঁড়িয়ে হাতে এরম ভাবে বই নিয়ে প্রত্যেকে বই দিতে চাইছে, বিক্রি করছে, হোয়াট এভার। সেটা কি, আমার তো মনে হয় তোর পক্ষে এটা সম্ভব? অসম্ভব। কিন্তু করছে তো, আমি করতে দেখেছি, তাকে করতে দেখেছি। তো এইটাই কি, এই প্রচারটা কি আমরা সত্যি চাই? এই মানে এর জন্যই কি লেখালেখি? না, এই জন্য না, একমাত্র মানে কবি যদি হয়, স্পেশালি আমি বলছি, তাহলে তার কবিতার সাথে তার সম্পর্ক যেই মুহূর্তে কবিতা পাবলিশ হলো সেই মুহূর্তেই শেষ। তার কবি মানে নিজের কবিতার প্রতি কোনো দায়িত্ব নেই, সে তার একটা ভাব এসেছিল, সে লিখেছে, সে মানে ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার তার কোনো আর দায়িত্ব নেই। এটা মানে খারাপ চোখে না, অনেক জন্তু জানোয়ারের মধ্যেও দেখা যায় যে বাবা মা সন্তান প্রসব করার পর ছেড়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু কবিদের ক্ষেত্রে হয়, এই টেন্ডেন্সিটা থাকে কবিদের ক্ষেত্রে। কবি বা লেখক, কিছু কিছু লেখক হয়তো কোনো সৃষ্টি যখন সে সৃষ্টি করলো তারপরে তার ঘোরটাই কেটে গেল, সে আর ওই জিনিসটা চাইছে না, সে আবার নতুন কিছুতে যাবে তখন। তো সেটা মানে সেই মেন্টালিটি যদি না থাকে তাহলে সে করতে পারে, সে নিজের কবিতা বিক্রি করতে পারে যেচে যেচে গিয়ে, সেটা অসম্ভব কিছু না। না, সেটা বইমেলা না। আমরা এরকম লোক দেখেছি, একজন তার নামটা ভুলে গেলাম, অক্ষর না অক্ষয় এরকম তার নাম হবে, এক মুখ দাড়ি, রবীন্দ্র সদনে একটি লোক, দাড়িওয়ালা একটি লোক, ঘুরে 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 বই বিক্রি করে তার লেখা কবিতা। তো তেমনও লোক আছেন, তার কবিতা সেটা পড়াতে চায়, হয়তো সে ফেসবুকে নেই, জানি না আমি, আছে হতে পারে রেয়ার, কিন্তু সেটা তো ট্রেন্ড হয়নি এখন, সেরকমভাবে ট্রেন্ড হয়নি, সেইভাবে হয়নি। তো এইটা এরকম বিষয়ে আমি কোনো অন্যায় দেখি না, তার কারণ আমি যখন বিদেশে গিয়েছি সেখানটাতে দেখেছি যে রাস্তায় গান গাইছে, অসাধারণ গান করে ওরা গিটার বাজিয়ে, রাইট? তো সেটা নিয়ে ওরা পয়সা রোজগার করছে হয়তো, কিন্তু সেটাও তো এক ধরনের প্রচার, যে সে গান গাইতে জানে, সেটা সে প্রকাশ করছে। তাহলে সেই প্রকাশ করাটারও একটা বহিঃপ্রকাশ বলা যেতে পারে প্রচার মাধ্যমকে। সম্বন্ধে একটা বিষয় আমার ভীষণভাবে জানতে ইচ্ছা করে, তোর এই কবিতার বই রাই, এটা আমি 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 তোকে বলতে হবে না, এটা আমি নিজেও খবর নিয়েছি, এই বইয়ের যথেষ্ট সাড়া আছে। যদি ভুল না করি, সন্তুষ্টি মানে প্রকাশকের সন্তুষ্টি হতে পারে যে নাম্বারটা, সেই নাম্বার ক্রস করেছে রাই, এটা আমি জানি, জেনে বলছি, কারণ এটা বিজ্ঞাপনের জন্য নয়। স্টিল আমি বলছি, কবিতার বইয়ের বিক্রি নেই, প্রকাশক কবিতা বইতে আর লগ্নি করতে চাইছে না, কোনো প্রকাশকই না, দু একটি এক্সক্লুসিভ কবিতার ঘর ছাড়া। কারা লগ্নি করতে চাইছে না? লগ্নি, লেখক লেখিকার লগ্নির কথা বলছি না, তাহলে তো প্রচুর প্রকাশক আছে। আমি বলছি জেনুইন যারা প্রকাশক, যারা লেখক লেখিকাদের
মূল্য দেয় তারা আর কবিতায় লগ্নি করতে চাইছে না। কিন্তু আমরা ফেসবুক নিয়ে আলোচনা করছিলাম, ফেসবুক খুললেই কবিতা। এই মারাত্মক কন্ট্রাস্টটা কেন বলে তোর মনে হয়? এটা হয়তো ফেসবুক খুললেই কবিতা তার জন্যই কমে গেছে। কারণ আমাদের নিজে যে মানে যারা ফেসবুক আসার আগেও আমরা যদি আমাদের বুক শেলফে তাকাতাম তাহলে দেখতে পেতাম হয়তো 30-40টা বইয়ের মধ্যে দুটো কি একটা কবিতার বই থাকতো। এখন আমার বাড়িতে যা বই আছে তার মধ্যে সেই পার্সেন্টেজ একই আছে। মানে আমাদের কবিতার পাঠকই কম। কবিতার পাঠক ফেসবুক দেখলে মনে হয় কবিতার পাঠক কম? সেটা ফ্রিতে পাচ্ছে তাই। তাও ওই 10টা কবিতা পড়ার পর ইচ্ছা হয় না যে আরো কারো কবিতা পড়ি, সে মানে অভ্যাস হয়ে যায়। বললাম যে এন্টারটেইনমেন্টটা আমাদের চেঞ্জ হয়ে গেছিল ফেসবুক আসার পর, যে আমরা টিভি দেখতাম, রেডিও শুনতাম, সেখান থেকে তখন টিভি রেডিও আস্তে আস্তে কমে গেছে, অনেক চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এখানে একটা নতুন এন্টারটেইনমেন্ট চলে এসেছে ফেসবুকটা, তো সেখানে মানুষ এখন চলে গেছে। হয়তো পরবর্তীকালে আরো নতুন কিছু বেরিয়ে যাবে, সে মানুষ সেখানে চলে যাবে। তো কোশ্চেনটা কি ছিল জানো? কোশ্চেনটা ছিল যে ফেসবুক করলেই কবিতা, কিন্তু কবিতায় লগ্নি করার জন্য প্রকাশক খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কেন? কবিতার পাঠকই কমে গেছে। পাঠক যেখানে মার্কেট আছে সেখানে অটোমেটিক লোক আসবেই, কবিতার মার্কেটই নেই। কবিতার মার্কেট নেই নাকি কবিতা আর ভাবাতে পারছে না মানুষকে, নাকি কবিতা বিষয়টাই নিজে এতটাই গভীর, এই স্ট্রেসফুল একটা যুগে মানুষ নতুন করে আর অতলে ঘুরে রহস্যটা বের করতে চাইছে? হ্যাঁ, সেই জন্যই হয়তো কমে গেছে। আর এখন আধুনিক কবিতা আসার পর সেই ভাবনাটা কিন্তু বেড়ে গেছে। মানে যবে থেকে আধুনিক কবিতা এসছে আমাদের মানে বাংলা সংস্কৃতিতে, বাংলা কালচার সাহিত্যে, আগে যেরকম ছিল ডাইরেক্ট ছিল কবিতার ভাব, এবং কবি কি বলতে চাইছে সেটা ডাইরেক্ট ছিল, তার মধ্যে অন্তর্নিহিত অর্থ। রবীন্দ্রনাথ আসার পর সেটা অন্তর্নিহিত অর্থ যেগুলো সেগুলো তো মানে বার করতে হয়, সেটা অনেক বড় লেভেলে। কিন্তু নর্মালি একটা সাধারণ স্কুলের ছেলে যখন কবিতা লিখতো, কলেজের ছেলে যখন কবিতা লিখতো, তাদের মধ্যে তারা যখন আগে লিখতো ডাইরেক্ট বলাই থাকতো যে এই ভাবনা, এই আমার ব্যঞ্জনা, এই আমার অন্তমিল, সবকিছু ডাইরেক্ট। এখন কিন্তু আধুনিক কবিতা এসে যখন ওটাকে ভাঙলো, যে কোনো ব্যাকরণ মানে ডাইরেক্ট সেরকম কোনো ব্যাকরণ নেই, ওই যেটাকে বলে ছন্দ, সেরকম ছন্দ না থাকার ফলে আধুনিক কবিতাকে তুই কিভাবে ডিফাইন করিস? আধুনিক বলতে যে প্যাটার্ন গুলো আগে হয়ে গেছে সেই প্যাটার্ন গুলোকে ভেঙে আমি নতুন প্যাটার্নে যাচ্ছি। ভাবনা অন্য বিষয়, ভাবনা কিন্তু মানে কি সবকিছু আগে না কিছু না কিছু হয়ে গেছে। আমি যাই লিখি কবিতা রবীন্দ্রনাথ আগে থেকে লিখে গেছে ভাবনার দিক থেকে, কিন্তু প্যাটার্নের দিক থেকে আমি চাইলে হয়তো নতুন কিছু আনতে পারি, সেটাকেই হয়তো। রবীন্দ্রনাথকে তোর আধুনিক কবি বলে মনে হয়? অবশ্যই আধুনিক কবি। মানে তাহলে কি সেই যে লেখার স্টাইল, সেই স্টাইলটা কি আজও প্রাসঙ্গিক সেই কারণে বলছিস, না কবিতার ব্যাকরণের গ্রামার বা ব্যাকরণের জন্য বলছিস আধুনিকতা? আধুনিক কবিতা বলতে তাহলে তুই কি বলতে চাইছিস? আধুনিক কবিতা বলতে দেখো তাহলে রবীন্দ্রনাথের কবিতা আর শ্রীজাতর কবিতা, আধুনিক কবিতা আমরা কিভাবে ডিফাইন করছি? এটা একটা খুব মজার বিষয়। রবীন্দ্রনাথের কবিতায় যদি যে কোনো একটা ভাষায় চেঞ্জ করে দাও রবীন্দ্রনাথের কবিতাকে বা গল্পকেও, তুমি পোস্টমাস্টার বলো বা যে কোনো, ওটাকে যদি অন্য কোনো স্প্যানিশ বা ইরানিয়ান কোনো ভাষাতে নিয়ে যাও, ওই ভাষায় যারা পড়বে তারা ওই সেম ফ্লেভারটা বা হয়তো কিছুটা কম সেই একই ফ্লেভার পাবে, তারা ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু শ্রীজাতর কবিতাকে যদি ট্রান্সলেট করো, ওই ভাষার গঠনটা মানে গ্রামারটা যেহেতু ভেঙে গেল, ফিজিকটা ভেঙে গেল কবিতার, সে কিন্তু তখন আর ভাবের দিকে যাবে না। আমরা শ্রীজাতর কবিতা ভালো লাগে কেন? কারণ ওই একটা অসামান্য অন্তমিল যে কোনোদিন ভাবতে পারিনি, সেরকম একটা অন্তমিল সে দিয়ে দিল, সেরকম একটা বাক্য গঠন সে দিয়ে দিল। অ্যাবসলিউটলি। আমি না এই জায়গাটা থেকেই ধরতে চাইছিলাম, আধুনিক কবিতা বোধহয় রবীন্দ্রনাথের থেকে কোথাও গিয়ে আলাদা হচ্ছে গঠনে, ব্যাকরণে। রবীন্দ্রনাথকে আমি খুব কম দেখেছি একটা বিশেষ্য পদ অথবা একটা
একটা অ্যাডভার্বকে বা অব্যয়কে অন্তমিলে নিয়ে আসা, মোস্টলি সমাপিকা ক্রিয়ায় আসতো। মোস্টলি সমাপিকা ক্রিয়া। তো আমার যেটা মনে হয় যে আধুনিক কবিতা এবং স্বর্ণযুগের কবিতার মধ্যে ফারাকটা হচ্ছে বিশেষ্য পদ এবং ক্রিয়াপদের ব্যবহার এবং তার আদান প্রদান বা অদল বদল। যেমন যে কটা তুই পুরোনো দিনের কবিতা তুই দেখবি, যেটা তুই বললি সমাপিকা ক্রিয়াতে শেষ হচ্ছে গিয়ে, কিন্তু এখনকার যে আধুনিক কবিরা, ধর তুই বা আমি যারা কবিতা লেখার চেষ্টা করছি আর কি, ভেবে চিনতে চেষ্টা করছি, তারা কোনোদিনই সমাপিকা ক্রিয়া ব্যবহার করি না, কোনোদিনই না করি না। মানে করলেও মনে হয় যেন করলেও মুছে দিচ্ছি, আবার সেটাকে ভাবছি জারণ করছি যে ঠিক আছে পরশু দিন অব্দি যাক, মনে করব তারপরে লিখবো। এরপরে আরেকটা স্তর চলে এলো, যে স্তরটা নিয়ে এসছে শ্রীজাতর সময় থেকে, অন্তত তার আগে হতে পারে সুবোধদা, হতে পারে আমি জানি না, কিন্তু তখন আমি অতটা বেশি হয়তো সুবোধদাকে পড়িনি, যে জয় গোস্বামী লেখার মধ্যে অতটা পাইনি, সেটা হলো অপ্রত্যাশিত অন্তমিল। এই অপ্রত্যাশিত অন্তমিলের যে মুহূর্তে সূচনা এলো, তখন থেকে কিন্তু এই তুই যেটা বলছিস না, রবীন্দ্রনাথের কবিতাটাকে আমি ফ্রেঞ্চে বা স্প্যানিশে বা ইংলিশে কনভার্ট করে দিলে মিনিংটা এক থাকবে, কিন্তু যে মুহূর্তে অপ্রত্যাশিত অন্তমিলের সূচনা হলো, আগমন ঘটলো, তখন কিন্তু এটাকে আর করা যাচ্ছে না, তখন তাকে বাংলাতেই থাকতে হবে। তার কারণ আমি যখন তাকে ভুলিনির সঙ্গে আমি ভুলিনি জেলকে ব্যবহার করছি, সেটা কি করে আমি ইংলিশে কনভার্ট করব, স্প্যানিশে করব? এই যে ভুলিনির সঙ্গে ভোলেনি, এটা শ্রীজাতর কাছ থেকে আমরা শিখেছি, তাই না? তো এই যে জায়গাটা প্রয়োগ, এই প্রয়োগটা হয় মানুষ বুঝতে পারছে না, এক হতে পারে, 2 নম্বর হচ্ছে মানুষের সে ক্ষমতা নেই। যারা ফেসবুকে অহরহ কবিতা লিখছে, অপ্রত্যাশিত অন্তমিলকে একটা কাঠামোয় নিয়ে আসা, তারপরে আমি মাত্রা ফাত্রা তো বাদই দিলাম, ছেড়েই দিলাম, অক্ষরবৃত্তের মাত্রা, ছন্দবৃত্তের মাত্রা, স্বরবৃত্ত ইত্যাদি সমস্ত কিছু ওটা বাদই দিলাম। শুধুমাত্র যদি আমি এই অপ্রত্যাশিত অন্তমিলের জায়গাতে আসি, সেইটা কিন্তু আর আসবে না, আর সেটা হবেও না, অসম্ভব, সেটা অসম্ভব। এই যে দেখা যায়, এই যে সুমন্ত রায় যে বইটি লিখেছে বছর 3 আগে বোধহয় বইটা লেখা, এই বইটার প্রকাশক হচ্ছে সুদীপ ভট্টাচার্য, অত্যন্ত গুণী মানুষ, নিজেও একজন অসাধারণ লেখক, সাহিত্যিক। তার প্রকাশনা, ঘরে বাইরে প্রকাশনা থেকে সুমন্ত রায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আধুনিক কবিতা, এই কেন সুমন্তর এই কবিতার বইটার বিক্রি, কেন মানুষ হাতে নিয়ে মনে করছে যে না আমার পয়সাটা সাধ্য হয়নি আর কি? তার কারণ এখানে আধুনিক কবিতার সমস্ত সংকলন রয়েছে। সুমন্ত লেখা পড়ে শেখা যাবে যে কবিতার এখন আধুনিক কাঠামো কিরকম, অপ্রত্যাশিত অন্তমিল কিরকম, আর কিভাবেতে আমার শুরু এবং শেষ করছি। সুমন্ত, আমরা বহুবার আলোচনা করেছি শেষ, আধুনিক কবিতার এটাও একটা কিন্তু দারুণ ব্যাপার, যেটা আমরা আজকে যদি আমি কুমার সম্ভব থেকে কালিদাসের কবিতা যদি আমি পড়ি আর কি, সেই শেষ বা রবীন্দ্রনাথেরও শেষ, যেটাকে আমরা আভোগ অংশ বলি গানে বা কবিতায়, কোথাও গিয়ে এই ধর মল্লিকাদি, পৌলমীদি যারা কবিতা লিখছিলেন চলে গেছেন, অথবা সুবোধদা, জয় গোস্বামী, শ্রীজাত আজকের দিনের, আরো 2-3 জন নাম বলতে পারি, ভাস্কর চক্রবর্তী, বিনোদ ঘোষাল, বিনয় বাবু, মানে এই যে যারা আধুনিক কবিতা, জয়দেব, প্রণম্য কবিতা, মানে কজন লোক জয়দেবকে নিয়ে পড়েছে আই ডাউট, একমাত্র লিটল ম্যাক ছাড়া জয়দেবকে খুঁজে পাওয়া যাবে না। এই যে জায়গাটা শেষ করছে যে কবি, যে লাইনটা, সেটা
কোথায় এখানেই তো আলাদা হয়ে যাচ্ছে, এখানে তো সুমন্ত দাস রায় আলাদা হয়ে যায়। তো সেই গোপনীয়তাটা কি এখানে বলা যেতে পারে পডকাস্টে, যে কোথাও এবং কেন সুমন্ত আলাদা হয়ে যায়, তখন কি চিন্তা ভাবনা আসে? এটা একটা ভাব যেটা আসে প্রথমে কবিতা লেখার আগে, সেটা কিন্তু মানে ঘুরতে থাকে ব্রেনের মধ্যে। এবার কিছু লাইন লেখার, একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, তুই যখন কবিতা লিখছিস, যেহেতু আমি লিখি সে কারণে আমি লোভ সামলাতে পারছি না এটা জিজ্ঞেস করতে, যখন লিখিস তখন শেষটা তোর মাথায় থাকে? অনেক সময়ই থাকে না, আচ্ছা, অনেক সময়ই থাকে না। ওকে। এবার কিন্তু আমার মানে কি লিখে শেষ করব সেটা আমার কাছে ম্যাটার নয়। আমার ম্যাটার হচ্ছে যেই ভাবটা আসছে সেখান থেকে কি আমি রিলিফ পাচ্ছি লেখার পর, কিছু একটা লেখার পর সেই রিলিফটা আমি কোথায় গিয়ে পাবো। সেটা যদি, সেই জন্য লাস্ট লাইনটা মনে হয় যে কোনো কাজ খেলা শুরু করেছিলাম, দেখলাম কিছু গড়তে পারছি না, কোনো মাটির ঘর বা কিছু, তখন অনেক সময় ভেঙেও ফেলি, অনেক সময় ভেঙে আবার সেটাকে নতুন করে গড়ার চেষ্টা করি। এবার সেটাকে আমি কোথায় রেখে দেব, সেই ভেঙে নতুন করে গড়ার অবস্থায় রেখে দেব নাকি আবার একদম ডিস্ট্রয় করে দেব, সেই জিনিসটাকে আমি ভাবি যে মানে কবিতায় যখন লিখি তখন কিন্তু দুটোই আমার কাছে সুন্দর জিনিস, যে ভেঙে ফেলাটাও নষ্ট করে ফেলাটাও সুন্দর। তো সেটা আমি ভাবি যে এই লাইনটাই গিয়ে যদি কবিতার পুরো জিনিসটাকে আমি নষ্ট করে দিই, নষ্ট মিনস যে ওই ভাবটা থেকে বেরিয়ে গেলাম, তো তখন তাহলে সেটা ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করি। আবার যদি ভাবি যে না, এটা গড়ে আবার নতুন কিছু গড়তে চাই, তখন আবার চলতে থাকে, পরম্পরাটা চলতে থাকে, যে পরপর অন্য কোনো লাইন আসবে বা এমন কোনো জায়গায় শেষ করলাম যেটার পরে পরবর্তীকালে আবার পাঠক ভাবতে পারে যে তারপরে তো এরকমও হতে পারে। তো সেই জায়গাটাই আমার মাথায় থাকে যে না, ঠিক আছে, এইভাবে একটা মরণ কামড় দিয়ে যাই, যা হবে দেখা যাবে। আচ্ছা, এখন একটা খুব স্টেটমেন্ট শুনি যে বাচিক শিল্পীদের জন্য কবিতা আবৃত্তিযোগ্য কবিতা। তাহলে মানে যারা যেগুলো কবিতা ধরুন শঙ্করবাবু লিখে গেছেন, সুভাষ মুখোপাধ্যায় লিখে গেছেন, কিংবা বুদ্ধদেব বসু লিখে গেছেন, বিষ্ণুদে লিখে গেছেন, সেগুলো কবিতা না, মানে আবৃত্তি করা যায় না সেগুলো, মানে সব্যসাচী অথবা প্রদীপ ঘোষ তাহলে আবৃত্তি শিল্পী ছিলেন না, কি মনে হয়? এটা হয়তো কবিতার একটা ভাগ বেরিয়েছে যে বাচিক শিল্পীদের জন্য করা যায়, যেমন আগে অনেক কবিতা থেকে গান বেরোতো, সেরকম এটাও একটা ভাগ ধরে নেওয়া যেতে পারে। এবার সেটাকে সিরিয়াস কবিতা হিসাবে, মানে কবিতা হিসেবে দেখা, মানে সেটাই যে কবিতার একমাত্র প্যাটার্ন সেটাকে ধরা উচিত না। হয়তো হয়েছে, সেটা খারাপ বা ভালো কিছু এখনো ডিসাইড করার সময় হয়নি। এখন মানুষ সময় পেয়েছে যে এগুলোকে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করা যায়, সে করছে, করতে করতে দেখা যাচ্ছে সেটা কত দূর যায়। আগে তো এরকম হতো না, আজ থেকে রেডিও আসার আগেও মানে আবৃত্তি করবে, সে আবার সেলিব্রিটি হবে, সে এটাকে প্রফেশন হিসেবে নেবে, সেরকম তো ভাবনা হতো না। তাদের রবীন্দ্রনাথের মানে জীবদ্দশাতেই কত কিছু হয়ে যেত। না, আমার যেটা মনে হয় যে ওই আবৃত্তিযোগ্য কবিতার চলটা এসছে একজন বিখ্যাত বাচিক শিল্পী একটি অত্যন্ত সাধারণ মানের একজন লেখকের কবিতা পড়তে 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 আবৃত্তি করতে করতে এমন একটা জনপ্রিয় স্তরে নিয়ে গিয়েছে, তখনই মনে হয়, আমার মনে হয় যারা কবিতা লিখতে চায় তাদের মধ্যে ধারণা জন্ম নিয়েছে, আমি ওইভাবে কবিতা লিখলে তাহলে এইভাবে প্রচার পেতে পারি, যে আমার কবিতাটা এরকম গল্প করে লিখলে তাহলে বোধহয় কেউ বলবে। আসলে সে বলছে কেন, বলছে এই কারণেই, তার কারণ কবিতাটা কথ্য ভাষায়, কবিতাটা কথ্য ভাষায় সে একটি গল্প বলছে, সে একটি কালো মেয়ের গল্প বলছে, অথবা সে একটি প্রচন্ড নির্যাতিতার একজন গল্প বলছে ভীষণ কথ্য ভাষায়, সেইটা বললে অনেক বেশি গ্রহণযোগ্য। যেমন গান আমরা লিখি, যখন আমরা গান লিখি তখন এটা ঘটনা যে সুমনের গানকে আমি সাইড করে বলছি, খুব কথ্য ভাষায় গান হয়, তখন আর ওই অপ্রত্যাশিত মিল, প্রত্যাশিত বা ইত্যাদি সমাপিকা ক্রিয়া সবই সমাপিকা ক্রিয়াতে। তো আমার মনে হয়েছে যে এই যে চলে আসছে না বিষয়টা, যে আবৃত্তিযোগ্য কবিতা তখনই যখন ওইটা কথ্য ভাষায় হয়। কিন্তু সুমন্ত,
কথ্য ভাষায় যখন আমি একটা সাধারণ মানুষের জন্য কবিতা লিখে দিচ্ছি, যেমন রবীন্দ্রনাথ লিখেছেন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, আদৌ কি এটা কবিতা? নাকি যে কবিতা একটা সমাজ বদলাতে পারে, যে কবিতা আগুন জ্বালাতে পারে, যে কবিতা ভাবতে শেখায়, সেটা কবিতা? যে কবিতা ভাবতে শেখায় সেটাই কবিতা। তাহলে সেই কবিতা তো আবৃত্তিযোগ্য নয়। শঙ্খবাবুর কটা কবিতা, যমুনাবতী সরস্বতী ছাড়া কটা কবিতা আবৃত্তি হয়েছে, শ্রীজাতর কটা কবিতা আবৃত্তি হয়েছে, কারণ সেটা দুর্বোধ্য। ওই অপ্রত্যাশিত অন্তমিলে মানুষ খেয়ে হারিয়ে ফেলছে। সেই জন্য বললাম না, যে একটা প্যাটার্ন বের হয়েছে আর কি। এবার সেটা ঠিক না ভুল, ভালো না খারাপ, সেটা সময় ঠিক করবে। এবার আমি এটাই ঠিক যে মানে ধরা উচিত নয় যে এইটাই একমাত্র প্যাটার্ন এই মুহূর্তে কবিতা লেখার। অনেক ধরনেরই কবিতা লেখা হয়, অনেক ধরনের কবিতা লেখা বন্ধ হয়ে গেছে এখনকার দিনে। প্রায় ছড়া তো লেখাই হয় না, আর যেরকম লিমেরিক লেখা হতো, মানে লিমেরিক লেখা হয় না, একদমই লেখা হয় না। তো এরকম এইটা একটা প্যাটার্ন উঠেছে, হয়তো 2-3 দিন পর বন্ধ হয়ে যাবে, কিছুদিন পর দেখা যাক সেটা। তাহলে আবৃত্তিযোগ্য কবিতায় কি একমাত্র মহিলা ফ্যান ফলোয়ার দেয় সুমন্ত? সেটা বলা মুশকিল। কিন্তু তোর যে কবিতার এত মহিলা ফ্যান ফলোয়ার, তো সেটা মানে কিভাবে সামলাচ্ছিস তুই? আমার খুব সোজা, আমাকে সবাই ভাই বলে, আমাকে কিছু সামলাতে হয় না, ওরাই আমাকে সামলা দেয়। এমন হয়েছে, আমি এই মুহূর্তে এগুলো বলতে ইচ্ছা করে, মানে ভালো লাগে যেহেতু, যে কারোর বাড়িতে যাব, সে বইটা চেয়েছে, বলি সুমন্ত তুমি নিজে এসে বই দিয়ে যাও। এবার আমি বলেছি যে এরকম মানে দুপুর বেলা যাব, বলছে ঠিক আছে তুমি আসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এবার আমার দেরি হয়ে গেছে, মানে যাওয়া হয়নি কোনো কারণে, মানে প্রায় 3-4 ঘন্টা পরে গেছি। তো যে বই নেবে উনি বসে আছেন আমার জন্য, উনি নিজেও খায়নি, আমি যাওয়ার পর খাওয়া দাওয়া করেছে আমার একসাথে, তারপরে বই নিচ্ছে। এই জিনিসটা তো মানে এরকম মহিলা হোক ছেলে হোক যেই হোক, এরকম ফ্যান ফলোয়ার পেলে আমার আর কিছু দরকার নেই, এরকম বন্ধু পেলে। অ্যাবসলিউটলি। তো আরেকটা যেটা শেষ প্রশ্নে আসবো, মানে তোর সঙ্গে আড্ডা মারলে তো শেষ হওয়ারই নয়, সেটা হলো গিয়ে এই যে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করে তোকে, যেহেতু তুই ফেসবুকের খুব জনপ্রিয় একজন কবি। এই যে কমেন্ট, আহা বা সুন্দর, চমৎকার ইত্যাদি ইত্যাদি, কতটুকু মোটিভেট করে? নাকি অ্যাবসলিউটলি যদি এমন কোনো দক্ষ সমালোচক পাস, সেটা তোকে মোটিভেট করে? কি মনে হয়? দুটোই না। আচ্ছা, বেশ। মোটিভেট বলতে আমার কবিতা আমি নিজে পড়ার পর স্যাটিসফাই যদি হই, তাহলেই সেটাই আমার মোটিভেট করে। আচ্ছা, আর কোনো কিছুই মোটিভেট করে না। আমি এমন হয়েছে, যদি সেরকম হতো, একটা কবিতা লিখলাম, খুব ভালো ভালো কমেন্ট এসছে, তারপর তো আমার ভালো ভালো কবিতা লেখা উচিত ছিল, কিন্তু তারপরে আমি অনেক বাজে বাজে কবিতাও লিখেছি। সেটা কোনো মানে এফেক্ট করে না। হ্যাঁ, জানলো লোকে, সে বলে দিল, সেটা অন্য বিষয়, আমি জেনে নিলাম হ্যাঁ সে এটা পড়েছে, এইটুকুই। কিন্তু খারাপ ভালো যাই বলুক, সেটা কোনোভাবেই মোটিভেট করে না। শেষ প্রশ্নটা হচ্ছে এটাই, একটা কবিতা, তার মধ্যে তোর কি যাপন আছে? সবগুলোতেই আছে প্রায়। কবিতা লেখার পর সেটা একটু জারিত হতে দিস কি, নাকি সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যায়? ভাবনাটা তো আগে থেকেই থাকে, মানে সেটা ডিফার করে। আমি তা বলিনি, আমি বলছি আমি একটা কবিতা লিখেছি, আমি একটা 4 স্তবকের কবিতা লিখেছি, এবার সেই কবিতাটা লেখার পর পড়েছি, আমি সেদিনই পোস্ট করে দিচ্ছি কি, নাকি আর একটু রেখে দিচ্ছি জারিত হবার জন্য? রেখে দিই, ম্যাক্সিমামটাই রেখে দিই। ম্যাক্সিমামটা রেখে। এবার কোনো কারণে ধরো কালকে আমার কোনো অনুষ্ঠান আছে, বা স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, বা কোনো হোলি, এই ধরনের কিছু আছে, সেগুলো তৎক্ষণাৎই করতে হয়, তৎক্ষণাৎ ভেবেই কিছু একটা ভেবে করতে হয়। তো সেগুলো তো অপশন, মানে পরে দিলে তো সেই দরকার, মানে ইম্পর্টেন্সটা চলে যাবে। অন্য কোনো ফেসবুক কবিকে আমি জিজ্ঞেস করতাম না, তোকে জিজ্ঞেস করছি, কারণ তোর লেখার স্টাইল তো আধুনিক কবিতার একদম কাঁধ ঘেঁষে চলাফেরা করছে। আমি তোকে কবি বলতে কুণ্ঠা বোধ করি না, আমি সবাইকে কবি বলি না, কবি কথাটা ভীষণ কঠিন। তো লাইন পায়, পংক্তি পায়, শব্দ পায়, সে তো পায়, তো সেই মুহূর্তে লিখে রাখছিস, নাকি
বাড়িতে আসার পরেও সেটা মনে থাকছে। ধর ধর দুপুরবেলা সাইকেল চালাতে চালাতে লাইনটা পেয়েছে, রাত্রিবেলা সেটা থাকে না মুছে যায়? ম্যাক্সিমাম সময় মুছে যায়। এই জন্য আমার একটা মানে প্ল্যান করেছি যে আমি রাতেই লিখবো। না না, লাইনটা তো পেয়েছে তোর দুপুরবেলা, তাহলে অসাধারণ একটা লাইন পেয়েছে, তখন কি করিস? আমরা যেমন পুরনো গীতিকারদের বহু গল্প পেয়েছি যে তারা ওই সবাই নাকি বলে চারমিনারের সিগারেটে আর কোনো প্যাকেট পেতো না, খালি চারমিনারে পেত। তো যাই হোক, এখন তারা নেই, গল্পের মতন এসছে, গুগল ঘাটলে তুই চারমিনারের প্যাকেটে গল্প পাবি। তো তারা নাকি ওইখানে নিয়ে লিখে রাখতো। তো আমাদের মোবাইল আছে, হ্যাঁ মোবাইলেও কিছু লিখি, কিন্তু লেখার পর যখন আবার সেটা মানে পরবর্তীকালে যখন লেখার সময় লিখলাম তখন দেখলাম সেই ফ্লেভারটাই কেটে গেছে। সেরকমও হয়, কিন্তু ওই যে একটা ভাবনা যেটা যে সেইটা কিন্তু থেকে যায়, তখন আবার একই ভাবনায় হয়তো নতুন শব্দ আছে, নতুন লাইন আছে, সেরকম অনেকবার হয়, বহুবার হয়। এটা চেষ্টা করে দেখিস। আমি তোকে বলি, আমি অন স্পট থেমে লিখে রাখি আমার মোবাইলের যে গুগল প্যাড আছে ওখানটাতে, করে ওখানে সেভ হয়। হ্যাঁ, সেটা করেছি খুব। এবং আমি একদিন খেয়াল করেছি, এই করতে করতে এরকম প্রায় 600 থেকে 700 সেভ আছে। 600 থেকে 700 একটা লাইন, সেটা আমারও দুটো লাইন, কিন্তু সেই লাইনটা নিয়ে আর লেখা হয়নি, কিন্তু আমি লিখে রেখেছি। ওইটাই আমি বললাম এতক্ষণ, সেই লাইনটা আর লেখা হয় না। এবার সেই লাইনগুলোকে নিয়ে যদি একটা খিচুড়ি বানাস, একটা অদ্ভুত মন্ড তৈরি হতে পারে। সেটা পাস্তার সঙ্গে বেগুন ভর্তা খাচ্ছিস, কিন্তু হোয়াট এভার, কিন্তু সেটা হয়, সেটাও একটা কোলাজ। আমরা তো কোলাজ করতে খুব ভালোবাসি, সেটাও একটা কোলাজ। এরকম একটা কোলাজ আমি করেছিলাম, কমপ্লিট কবিতা হয়ে গেছে। তো এই বিষয়টা আমারও খুব জানার ইচ্ছা করে। লাইন পেলে তখন প্রচন্ড মানে কি হয় আর কি, সেটা তো তামাক সেবনের থেকেও মারাত্মক নেশা। শায়েরি বা দোহা কিন্তু এরকম ভাবেই সৃষ্টি হয়েছে। একটা যে কোনো গানের মধ্যে যদি তুমি প্রথম দুটো লাইন বাদ দাও আর মানে লাস্টের দুটো লাইন বাদ দাও, কোনো এফেক্টই হবে না। ওইটা আলাদা ভাবনা, এটা আলাদা ভাবনা, ওইরকম ভাবেই সৃষ্টি হয়। এবার কবিতা পুরো জিনিসটাই কম্প্যাক্ট, পুরো একটার সাথে একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, আসলে সেইটাই আর কি। ওই জায়গাটা শেষ করছে কি করে, শেষ স্তবকটাই তো কবিতা। শুরু এবং শেষ স্তবকটাই তো কবিতা। তো সেইটা যাতে হয়ে গিয়ে থাকে, যে সেটা যদি না হয় তখন এটা লেখা হয় না। তো যাই হোক, সুমন্তর সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা, আমরা ওই আধ ঘন্টা বোধহয় ক্রস করে গিয়েছি, সেটা সুমন্ত দাস রায় বলে ক্রস করতে বাধ্য হয়েছি। আমরা সেই নিয়মের মধ্যে থাকিনি, কারণ কবিতা কোনোদিন সেও নিয়মের মধ্যে থাকতে চায়নি। তো যাই হোক, রাই এটা একটি অত্যন্ত জনপ্রিয় কবিতার বই, পাওয়া যাচ্ছে বইমেলাতে। এইবারে বইমেলাতে ঘরে বাইরে প্রকাশনে 416 নম্বর স্টলে। তো সেইখানটাতে সুমন্ত রাই বললেই হবে। তো সুমন্তকে শেষ প্রশ্ন দিয়ে শেষ করব, রাই কে? কন্যা সন্তান, নাকি গোপন অভিশাপ, নাকি শ্রীরাধা? কে রাই? এইটা মানে প্রথম আমার সমস্যা হয় মহাভারত দেখে, টিভিতে মহাভারত দেখে। তখন বাংলাতেও হতো মহাভারত, তারপরে হিন্দিতেও দেখেছি। কৃষ্ণ যেটা হতো, কৃষ্ণ বাংলার কনভার্ট হয়ে শুনতাম। তখন মেন একটা জিনিস সমস্যা হচ্ছিল যে রাধা কৃষ্ণের অনেক গান হচ্ছে, নাচ গান, তারপরে অনেক ওদের লীলা দেখাচ্ছে। তারপর হঠাৎ কৃষ্ণ একদিন মথুরায় চলে গেল। তারপর থেকে আমি কোথাও রায়ের কোনো ঘটনা, কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এবার কেন খুঁজে পাচ্ছি না? এত বড় একটা মহাভারত, তার মধ্যে আর এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রাধা, তার কোনো ঘটনা নেই। তার কি হলো, সে বাঁচলো না মরলো না কোথায় গেল, কোনো কিছুই নেই। এটা কি করে সম্ভব? এটা মানে আমি এই জন্য মাঝে মাঝে মনে হয় যে মহাভারত কি একজন লিখে গেছে নাকি অনেক জেনারেশন পর পর লিখে গেছে। কারণ এক জেনারেশন হয়তো আগের জেনারেশনের কোনো কিছু বাদ দিয়ে দিয়েছে। এত ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এসে দুম করে যে শেষ হয়ে গেল, তার কিছু খুঁজে পাওয়া গেল না, সেটা আমার মাথায় খুব হন্ট করতো। তারপর আমি ভাবতাম যে হয়তো আমি ওকেই খুঁজছি, সেই রাইকে অটোমেটিক্যালি নিজের মধ্যে খুঁজি যে ওর তারপর কি হলো, ওর কি হলো, ও এখন কোথায় আছে। সেই জিনিসটা ভাবনা থেকে থেকেই তারপরে রাই শব্দটা তো বাংলাতেই, মানে হিন্দিতে বা অন্য পাওয়া যাবে না। তো আমাকে প্রকাশকও বলেছিল যে ছোট নাম দিতে,
বইয়ের নাম, তখন আমি ভাবলাম যে এটা আমার ভাবনার সাথে যাচ্ছে। আমার সার্চিংটা, আমি কিছু একটা খুঁজছি বা ওকে আমি আছে আমি জানি কিন্তু ও কেমন আছে জানতে পারছি না, সেই ভাবনা থেকে এই ওয়ার্ডটা আসলো। বাহ, ফ্যান্টাস্টিক। তো আজকে আলাপচারিতা সুমন্তর সঙ্গে সাহিত্য আড্ডা এখানেই শেষ। সুমন্ত যদিও আমাদের এক্সিকিউটিভ বডির মেম্বার, ওইটা ওরই ঘর, স্টিল তবুও ওকে আমরা আমন্ত্রণ করেছি একটা ছোট্ট শুভেচ্ছা বার্তা রাইয়ের জন্য। যদি না দিলেই নয়, বাড়িতে সুমন্তকে অনেডারিও বন্ধুরা সোসাইটির তরফ থেকে একটা ছোট্ট জুনিপারের বুকে, আর সঙ্গে সুমন্ত যাতে লিমেরিকটা আবার ফিরিয়ে আনতে পারে আর কাপলেটটা লিখতে পারে, তার জন্য সেই সাইজের একটা এটা আমার ছোট্ট ডায়েরি আর কবিতার লাইন মনে পড়লে যেন বুক পকেটে লিখে রাখতে পারে। তো আজকে আমরা তৃতীয় পর্ব এখানে শেষ করছি। চতুর্থ পর্বের জন্য আবার অপেক্ষা, আবার ফিরে আসবো পড আড্ডায়। ধন্যবাদ, শুভরাত্রি। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু